ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ দেশ গড়তে পরিবেশ রক্ষার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, যার যার অবস্থান থেকে সবাই যদি দায়িত্ব পালন করে তাহলেই একটি সুন্দর দেশ গড়া সম্ভব। আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারবো। সংসদকে গুরুত্ব না দিয়ে একটি নির্দিষ্ট আদর্শের মাধ্যমে বাইরে রাজনৈতিক বিতর্ক তৈরির অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, সংসদে সবার সহযোগিতা আশা করে সরকার। সেই সাথে জুলাই সনদের প্রতিটা অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি, যা কেবল জাতীয় সংসদেই বাস্তবায়ন সম্ভব বলেও মনে করেন মন্ত্রী। সাংবাদিকদের এই আয়োজনে উপস্থিত আছেন স্থানীয় সরকার মন্ত্রী। আমাদেরকে শহীদদের স্মরণ করার জন্য কেবলমাত্র আবেগ চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার জন্য কেবলমাত্র একটা আনুষ্ঠানিকতা চর্চা করলে চলবে না। শহীদদেরকে স্মরণ করার নামে কেবলমাত্রই যদি আমরা আমাদের ব্যক্তিগত অথবা কোনো গোষ্ঠীগত উপস্থিতিকে হাজির করার অজুহাত তৈরি করি, আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ হব। আমি জুলাই শহীদ সহ এদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ তথা ভাষা আন্দোলনের সকল শহীদের রক্ত এবং বিসর্জনকে এক জায়গায় রেখে আমাদেরকে পরিমাপে বসতে হবে যে এত রক্তের বিনিময়ে কতটুকু আমরা অর্জন করেছি। মাত্র ৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারী শাসনের পতন। ২ বছর আগে ৩ আগস্ট শহীদ মিনারেই আসে হাসিনা সরকারের পতনের ঘোষণা। সেই ঘোষণার ৩৬ ঘন্টার মধ্যেই ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্রনেতারা জানান, মানুষের মনে থাকা আকাঙ্ক্ষার কথাই সেদিন ঘোষণা করেন তারা। রাশিদ আনিসের প্রতিবেদন। ৩ আগস্ট ২০২৪ কোটা বিরোধী আন্দোলন তখন সরকার পতনের দিকে। অপেক্ষা শুধু একটি ঘোষণা। আইন শৃঙ্খলা বাহিনী আর দলীয় ক্যাডারদের নির্যাতন, হত্যা, গুলির জবাব দিতে হাজার হাজার মানুষ জড়ো হয় প্রতিবাদের প্রতীক শহীদ মিনারে। এদিন দুপুরের পর থেকে ছাত্র জনতা ভিড় করেন শহীদ মিনারে। কারো হাতে রক্তভেজা শার্ট, কারো কাঁধে শহীদের লাশ। কেউ এসেছিলেন ভাই হারিয়ে, অনেকে সন্তান হারিয়ে। হাজারো মানুষের রক্ত আর নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জনতার দাবির মুখে আসে কাঙ্ক্ষিত সেই ঘোষণা। বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। আন্দোলনকারীরা তখনও নিশ্চিত ছিলেন না এক দফা ঘোষণার ফলাফলের বিষয়ে। তবে লাখো জনতার উপস্থিতি তাদের অনুপ্রাণিত করে সর্বোচ্চ ঝুঁকি নিতে। এক দফা তো এটা অনিবার্যতা ছিল। যখন গণ অভ্যুত্থান পরিস্থিতি তৈরি হয়েছে, শত শত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তখন গণ অভ্যুত্থানের এক দফাই ছিল জনগণের একান্ত চাওয়া। তা আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্বটা পালন করেছি। এক দফার আরও আগেই এক দফার পরিস্থিতি তৈরি হয়েছিল, আমরা অপেক্ষা করতেছিলাম। ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে মানুষের মধ্যে এক দফা কিন্তু মুখে মুখে ছড়িয়ে গেছে। ৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসার আগেই মানুষেরা কিন্তু শেখ হাসিনার বিদায়, পতন এবং শেখ হাসিনা থেকে মুক্তি, এই কথাগুলো কিন্তু মানুষেরা ইতিমধ্যে তাদের মধ্যে বলা বলি শুরু করে ফেলেছে। তারই একটা ঘোষণা ৩ তারিখে এলো এবং সেই ঘোষণাটা বাংলাদেশের আপামর জনতার মধ্যে সেটা ছড়িয়ে পড়লো।
তারপর থেকেই ঐতিহাসিক এক লড়াই দেখে বিশ্ববাসী। লাখ লাখ মানুষ নেমে আসে রাস্তায়। বিপরীতে শাসকের নিপীড়নে 4 আগস্ট প্রাণ হারান শতাধিক মানুষ। আর 5 তারিখের ঘটনা নাড়িয়ে দেয় পুরো দেশকে। লক্ষ মানুষের গন্তব্য হয় গণভবন। প্রতিটি মানুষের স্লোগান পরিণত হয় গগনবিদারী চিৎকারে। এক দফায় এক হয় পুরো দেশ। পালাতে বাধ্য হয় স্বৈরশাসক শেখ হাসিনা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। দেশে আধুনিক ও ইসলামী শিক্ষার সংমিশ্রণে সুস্থ সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজধানীর পূর্বাঞ্চলের জলশিরিতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এই প্রতিষ্ঠানটিতে আধুনিক শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধও শেখানো হবে বলে জানান সেনাপ্রধান। মডার্ন এডুকেশনের মধ্যে ইসলামিক এডুকেশনের কোনো ভ্যালুজ নাই, আবার ইসলামিক এডুকেশনের মধ্যে দেখা যাচ্ছে যে মডার্ন এডুকেশনের কোনো কিছু নাই। এতে করে যারা ইসলামিক এডুকেশনে বড় হচ্ছে তাদের সমাজের রোলটা কনফাইন হয়ে যাচ্ছে। তো এই জন্য দিস ফিউশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মডার্ন এডুকেশন অ্যান্ড ইসলামিক এডুকেশন। দ্যাট ইজ দি হোল পারপাস অফ ক্রিয়েটিং দিস কাইন্ড অফ ইনস্টিটিউশনস। মানুষের তথ্য প্রাপ্তি নিশ্চিতে গঠিত তথ্য কমিশন 22 মাস ধরে প্রায় অচল। সর্বশেষ তথ্য বলছে প্রায় 800টি অভিযোগ নিষ্পত্তির অপেক্ষায় ফাইলবন্দি। 2024-25 বার্ষিক প্রতিবেদন জমা দেওয়া হয়নি। তথ্য অধিকার ফোরামের সদস্যরা বলছেন বিশাল ভবন আর কর্মকর্তা কর্মচারী মিলে ব্যয় হচ্ছে রাষ্ট্রের বড় অঙ্কের টাকা। কমিশন পুনর্গঠনের জন্য 9 জুলাই 5 সদস্যের বাছাই কমিটি গঠন করা হয়েছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের পুরো ভবন জুড়ে শুনশান নীরবতা। গত প্রায় 2 বছর ধরেই তথ্য কমিশনের চিত্র এমনই। প্রধান তথ্য কমিশনার সহ 5 কমিশনারের কক্ষ তালাবদ্ধ। রুটিন কাজেই আটকে আছে কমিশন। বিশাল এই ভবনে কয়েক ঘন্টা অপেক্ষা করে দেখা যায় নেই কোনো দর্শনার্থী বা অভিযোগকারী। সাবেক প্রধান তথ্য কমিশনার আব্দুল মালেক ও তথ্য কমিশনার শহীদুল আলম 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করেন। আরেক তথ্য কমিশনার মাসুদা ভাট্টিকে গত বছরের জানুয়ারিতে অপসারণ করা হয়। অন্তর্বর্তীকালীন সরকারও তথ্য কমিশন গঠন করতে পারেনি। বন্ধ রয়েছে তথ্য না পাওয়ার অভিযোগের শুনানিও। কমিশনের নিয়মিত সচিবও নেই। অতিরিক্ত দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহ আলম। ফোরাম সদস্যরা বলছেন কমিশন অচল থাকায় সরকারের অর্থ খরচ হচ্ছে, কিন্তু তাতে নিশ্চিত হচ্ছে না জনগণের অধিকার। এই আইনের যে মেইন স্পিরিট, যে গোপনীয়তা কম, প্রকাশ বেশি, কর্তৃপক্ষ তথ্য দিতে বাধ্য থাকিবে, এই যে শব্দটি বাধ্য, এটি কার্যকারিতা হারিয়ে ফেলেছে। জনগণকে তথ্য প্রাপ্তির যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তথ্য না পাওয়া গেলে যে প্রতিকার পাওয়ার যে সুযোগ যে প্রতিষ্ঠানের হাতে আছে, অর্পণ করা হয়েছে দায়িত্ব, সেই প্রতিষ্ঠানকে কার্যকর করে রাখা হয়েছে। অর্থাৎ সরকার চায় না তথ্য প্রকাশিত হোক। আপিল বিভাগের বিচারপতি ফারা মাহবুবের নেতৃত্বাধীন নতুন বাছাই কমিটি গঠন করা হয়। এরই মধ্যে কমিটি প্রথম সভা সম্পন্ন করে। মানবাধিকার কর্মী নূর খান বলছেন, অতীতের মতো আজ্ঞাবহ কাউকে যেন কমিশনে নিয়োগ দেয়া না হয়। আমরা বিগত দিনেও যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে এই ধরনের কমিশনগুলিতে আজ্ঞাবহ লোকদেরকে নিয়োগ দেওয়া হয়, এবং এখন পর্যন্ত যা দেখা মানে যার যেটা সিম্পটম আমরা দেখছি, সেখানে মনে হচ্ছে যে ঠিক পূর্বের ব্যবস্থাগুলোকে বহাল রাখার একটা চেষ্টা। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য কমিশন গঠিত হয়। প্রধান তথ্য কমিশনার ও কমিশনারের প্রতিটি শূন্য পদের বিপরীতে 2 জন করে প্রার্থীর নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে বাছাই কমিটি। শাহনাজ শারমিন, 71, ঢাকা। দিন দিন গ্যাস সংকট তীব্র হচ্ছে, স্থবির হয়ে পড়ছে জনজীবন। আবাসিক থেকে সিএনজি স্টেশন, শিল্প কারখানা, সব জায়গায় এর প্রভাব পড়েছে। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরা। পাশাপাশি বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং আবাসিক গ্রাহকও ভুক্তভোগী এই সংকটে।
জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ না থাকায় এই সংকট বলে জানিয়েছে গ্যাস কর্তৃপক্ষ। দর্শক, রাজধানীর সিএনজি স্টেশনগুলোর বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন। রাকিব, একটু জানতে চাচ্ছি যে আপনি এখন আসলে কোন ফিলিং স্টেশনে রয়েছেন, সেখানকার কি অবস্থা, এবং সারা দেশের কথা যদি বলতে হয়, রাজধানীর কথা, সেখানকার স্টেশনগুলোতে কি আসলে লম্বা লাইনই দেখছেন কিনা? ন্যান্সি, খুব স্বাভাবিকভাবে আপনি দেখেন গত 2 সপ্তাহ ধরে একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সাপ্লাই নাই, অর্থাৎ সেখানে 50 কোটি ঘনফুট দৈনিক। সেই গ্যাস না থাকার কারণে বাসাবাড়ি, আপনি যেমনটি বলছিলেন যে বাসাবাড়ি, সিএনজি স্টেশন, শিল্প কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, সব জায়গায় গ্যাসের সংকট তৈরি হয়েছে এবং এই গ্রাহকরা কিন্তু কষ্ট করছেন। আমরা এখন যে সিএনজি স্টেশনে আছি, এটি হচ্ছে তেজগাঁওয়ের 7 রাস্তা এলাকায় সিটি ফিলিং স্টেশন। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন সিএনজি গ্যাস সাপ্লাইয়ের জন্য তাদের 2টি মেশিন আছে এখানে। সেই মেশিনগুলো আসলে গত 22 তারিখ থেকে 22 জুলাই, অর্থাৎ এক্সিলারেটরে আগুন লাগার পর থেকে এখানে এখানে সিএনজি গ্যাস সাপ্লাই বন্ধ রয়েছে, অর্থাৎ তারা গ্যাস পাচ্ছে না, এই জন্য কোনো যানবাহনে তারা গ্যাস দিতে পারছে না। এবং আজকেও আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের গাড়ি নেই, গ্যাসের জন্য কোনো গাড়ি আসছে না। যেগুলো আসছে সেগুলো তেল নিয়ে চলে যাচ্ছে, অকটেন বা ডিজেল, অন্যান্য জ্বালানি তেল। তো আমরা শুধু এই সিটি ফিলিং স্টেশনের অবস্থা এমন যে তা না, আমরা আরও কয়েকটি, যদি 7 রাস্তার কথাই বলি, 7 রাস্তায় আকিজের একটি সিএনজি স্টেশন আছে, সেখানেও একই অবস্থা, তারা গ্যাস সাপ্লাই করতে পারছে না। এবং আরও একটি সিএনজি স্টেশন আছে, এটি বিআরটিসির বলা হয়, সেখানেও গ্যাস নাই। আমরা দেখেছি গাড়ি লম্বা লাইনে বসে আছে, কোনো গ্যাস নাই। এবং কারওয়ান বাজারে একটি ফিলিং স্টেশন আছে, সেখানে কিছু কিছু গ্যাস পাওয়া যাচ্ছে, সেটি চাহিদার তুলনায় খুবই কম। 1-2 ঘন্টা বন্ধ থেকে তারপর দিচ্ছে, কিন্তু সেখানে দেখা গেছে সিএনজিতে মিলছে 30 থেকে 50 টাকার গ্যাস, আর অন্যান্য যে প্রাইভেট কার বা 4 চাকার গাড়ি আছে সেগুলোতে 300-400 টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, যেটা তাদের 1000 টাকা বা 1200 টাকার গ্যাস পাওয়ার কথা। সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে গ্যাসের যেই পরিস্থিতি, এইটা আসলে ওই যে এক্সিলারেট যদি ভালো ঠিক না হয়, সেখান থেকে সাপ্লাইটা যদি স্বাভাবিক না হয়, তাহলে আসলে এই সংকট কাটার কোনো সুযোগ নেই। এবং আমাদের যে নিজস্ব কূপগুলো থেকে গ্যাস আসছে, সেখানেও হুট করে আসলে বাড়ানোর কোনো সুযোগ নেই, এবং নতুন করে যে এলএনজি আমদানি বাড়িয়ে এই সংকট নিরসন করবে সরকার, সেই সুযোগও নেই। তার মানে অর্থাৎ রাকিব, বলা যায় যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হচ্ছে না। রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাকিব হোসেন আমাদেরকে রাজধানীর যে সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের আপডেট জানাচ্ছিলেন। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করে 11 দফা জরুরি নির্দেশনা জারি করেছে জেলা প্রশাসন। রবিবার সন্ধ্যায় এক গণবিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান। গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ইসিএ ঘোষিত এলাকার ভেতরে সকল প্রকার হাউসবোট ও পর্যটকবাহী নৌযানের প্রবেশ এবং চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া আগামী 10 আগস্টের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিবন্ধন শেষ করতে নৌযান মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে নৌযান চলাচলে অনুমতি দেওয়া হবে না এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। দর্শক, আমরা একটু সচিবালয়ে যেতে চাই, সেখানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাব। আমি গতকালকেই কথা বলেছি, বিকেলের দিকে আমি রাজশাহীতে ছিলাম, ওইখানেই সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন। আমি তার ঘন্টা খানেক আগে জানতে পেরেছি গতকালকে যে ইউএই আদালতে তাকে শর্ত সাপেক্ষে বেইল দেওয়া হয়েছে, যাতে ইউএই ছাড়তে না পারে, দেশ ত্যাগ করতে না পারে এই শর্তে। তা আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল ফার্ম
আছে তাদেরকে বিষয়টা জানিয়েছি। আর ইউএই অ্যাম্বাসেডারের সাথে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে কি শর্তে তাকে জামিন দেওয়া হয়েছে। ইউএই না আসাটার শর্ত একটা শুনেছি, অন্যান্য শর্ত কি আছে সেটা সার্টিফাইড কপি তোলার জন্য আমরা অনুরোধ করেছি। আর আমাদের যে ল ফার্ম নিয়োজিত আছে তার বিষয়ে রিপেট্রিয়েশনের জন্য যা যা কাগজপত্র আমরা পাঠাই সেগুলো ওখানে আদালতে সাবমিট করার জন্য সেই ল ফার্মকে আমরা অনুরোধ করেছি যেন ইমিডিয়েটলি তার জামিন বাতিলের ব্যবস্থা করে তারা আদালতে। দর্শক, সচিবালয়ে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেলে। থাকুন ৭১-এর সাথে।